যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা আমরা শুরু করছি। হ্যাঁ, তো দ্বিতীয় অধ্যায়ে যে আমরা যখন গত ক্লাসে পড়ছিলাম যে বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি, আজকে সেই ক্লাসেরই আমরা বাকি অংশগুলি করব। সেটা হচ্ছে যে ভিত্তির আমরা আসছিলাম প্রতিসাম্যতা। খেয়াল করো, অঙ্গের সুষম বন্টনটাকে আমরা বলছি প্রতিসাম্যতা। এই প্রতিসাম্যতার মধ্যে আমরা যেটা আলোচনা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যেমন গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বি-অরীয় প্রতিসাম্য। তাহলে খেয়াল করার বিষয়টা আমরা কি বলছিলাম, গোলীয় হচ্ছে কেন্দ্র বরাবর যে কোনো তলে যদি আমি ছেদ করি তখন সেটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য, ভলভক, সেলুলারিয়া, হেরিজোয়া। আচ্ছা, তারপরে আসি আমরা অরীয়। অরীয় হচ্ছে লম্ব অক্ষ বরাবর আমি দুইয়ের বেশি ভাগে ভাগ করবো। এগুলি গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরবর্তী অংশগুলো, যেমন দ্বি-অরীয় প্রতিসাম্য কি। খেয়াল করো বিষয়টা, দ্বি-অরীয় প্রতিসাম্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো একটা প্রাণীকে তার অনুলম্ব অক্ষ বরাবর পরস্পরের সমকোণে যদি আমরা ছেদ করি তাহলে সেটাকে আমরা বলছি দ্বি-অরীয় প্রতিসাম্য। এবার আসি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা বা প্রতিসাম্য আমরা বলতে পারি প্রতিসাম্য। এখানে কি কোনো একটা প্রাণীকে যদি তার লম্ব অক্ষ বরাবর শুধুমাত্র, খেয়াল করো, যেমন আমাকে অক্ষ বরাবর মানে কি এই বরাবর একবার শুধু, তাহলে কি ডানে এবং বামে দুটি সমান অংশে ভাগ করা হবে। তাহলে লম্ব অক্ষ বরাবর একবার, কয়টা? একবার যদি আমি তাকে লম্ব অক্ষ বরাবর ছেদ করি তাহলে কি করব আমরা, ডান ও বাম দুটি সমান অংশে পাব। দুটি সমান অংশ পাই, তাহলে সেটাকে আমরা বলছি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেখো না কেন, দেখছো? তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা কি? তাহলে অরীয় প্রতিসাম্য আর দ্বি-অরীয় প্রতিসাম্য পার্থক্যটা কি বুঝছো তোমরা? ওইটা হচ্ছে আমরা বলছি যে যে অক্ষ বরাবর একটা অনুদৈর্ঘ্য এবং পার্শ্বীয় ওইভাবে আমরা ছাড়তে পারি। এটাকে শুধুমাত্র একবার, ওইটাকে আমরা দুইয়ের বেশি, আর এটা শুধুমাত্র একবার ডান এবং বাম দুটি সমান সদৃশ অংশ ভাগ করতে পারি সেটা। যেমন বিশেষ করে করডাটা পর্বে যত প্রাণীগুলি আছে, অধিকাংশ প্রাণী, তারপরে আর্থ্রোপোডা পর্বের আর্থ্রোপোডা এবং মোলাস্কা পর্বের প্রাণীগুলো, তারপরে ধরো এনিলিডা, প্লাটিহেলমিনথেস, মানে বিভিন্নভাবে আমরা সব মোটামুটি প্রায় প্রজাতিগুলো পেয়ে যাব, প্লাটিহেলমিনথেস এই ইত্যাদি। অতএব এগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবার আসি আমরা অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যটা কি? কোনো একটা প্রাণী না, ওইটা তো দুইয়ের বেশি, আর এটা হচ্ছে একবার, একবার শুধু একবারই কাটবো। এইভাবে কাটার পর ডান বাম দুইটা অংশ, ওইটাকে ডান বাম বলি নাই, এটাতে কি বলছি, এই অক্ষ বরাবর লম্ব অক্ষ বরাবর একবার, আবার এই পার্শ্বীয় অক্ষ বরাবরই কিন্তু আমি অক্ষ বরাবর তো এইভাবে একবার না কাটতে পারি, কিন্তু আবার আমি এই পার্শ্ব বরাবর কাটতে পারি না, কাটতে পারি। এটা কিন্তু আমরা অক্ষ বরাবর। আর দ্বি-অরীয় প্রতিসাম্য বলে আমরা বলছি লম্ব অক্ষ বরাবর পরস্পরের সমকোণে, তাহলে একটা অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ, তাহলে আমি চারটা সমান টুকরা পাবো এরকম। আর এখানে যেটা আমরা বলছি যে তার বেলায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের বেলায় একবার। আর 5 নম্বরে আসি অপ্রতিসাম্য। মানে অপ্রতিসাম্যটা কি? কোনো একটা প্রাণীকে যদি কোনোভাবেই অক্ষ বরাবর বলো, অনুদৈর্ঘ্য বলো, অনুপ্রস্থ বলো, বা যে কোনো তল বরাবর আমরা সমানভাবে ভাগ করতে পারি না, কোনো নিয়ম মানে না, ঠিক আছে? তুমি মানে কাটতে পারবে না কেন? তোমার শর্তটা কি? শর্ত হচ্ছে সমান ভাগে ভাগ করতে হবে। যেমন আমরা মানুষকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলি, তারপরে কিন্তু মানুষ একটভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু হয় না, কারণ আমার হৃৎপিণ্ডটা বাম দিকে একটু বেশি, আবার আমার পুরো লিভারটা যেটা পাকস্থলীটা পুরো ডান দিকে, বাম দিকে, আর লিভারটা পুরো ডান দিকে। এভাবে ভাগ করে দেখা যাচ্ছে লিভার আর পাকস্থলী সম্পূর্ণ আলাদা। যাই হোক, সার্বিক বিবেচনায় আমরা ধরে নিলাম দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অপ্রতিসাম্য যেমন শামুক, শামুককে আমরা কিন্তু সমান ভাগে ভাগ করতে পারি না, এটা হচ্ছে পাইলা গ্লোবোসা।
পাইলা গ্লোবোসা। এটা কার বৈজ্ঞানিক নাম? শামুকের বৈজ্ঞানিক নাম। কোন শামুক ছিল নেই? আপেল শামুক। আপেল শামুক বলে ওই যে গোল গোল শামুকগুলি, এগুলিকে বলা হচ্ছে আপেল শামুক। এবার আসি খণ্ডায়ন। খণ্ডায়ন করে নাই? খণ্ডায়ন করে নাই? করেছিলাম না। ওখানে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হলো অঞ্চলায়ন। অঞ্চলায়ন আর খণ্ডায়ন কিন্তু এক জিনিস না। যেমন খেয়াল করো, ক্যাচু দেখছো না? ক্যাচু, তারপরে আমরা যদি বলি যোগ, এই সমস্ত প্রাণীদের দেহের অক্ষ বরাবর, লম্বা অক্ষ বরাবর খেয়াল করো এরকম বরাবর একই রকমের খণ্ড থাকে এবং কোনটা বড় কোনটা ছোট এরকম নাই। মোটামুটি সবগুলি খণ্ড প্রায় একই রকমের। কি বরাবর? অক্ষ বরাবর। তাহলে এই ধরনের খণ্ডকে আমরা বলি যে খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, সেটাকে বলা হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন বা মেটামেরিজম। মেটামেরিজম। এই তাহলে লম্ব অক্ষ বরাবর। এখন যদি সবগুলি খণ্ড সমানভাবে থাকে, এটাকে বলছি আমি সমখণ্ডকায়ন। তাহলে সমখণ্ডকায়ন উদাহরণ আমরা কি দিতে পারি? ক্যাচো, মেটাফায়ার পোস্তোমা, অথবা যোগের বেলা বলতে পারো মেডিসিনাল হিরোডো মেডিসিনালিস। আস্তে আস্তে শিখবা। সমখণ্ডকায়ন। আর একটা হচ্ছে অসম খণ্ডকায়ন। অসম খণ্ডকায়ন বেলা যেমন পতঙ্গ, যেমন ঘাসফড়িং, তার দেহটা কয়টা খণ্ডে বিভক্ত? 3টা, মাথা, বক্ষ এবং উদর। আবার উদর 11টা খণ্ড নিয়ে গঠিত। তাহলে তার খণ্ডগুলো কি মিল আছে? নাই, কিন্তু তাদের খণ্ডগুলো একই রকম, মানে একই খণ্ডের পুনরাবৃত্তি ঘটতেছে। এটা হচ্ছে অসম খণ্ডায়ন বা খণ্ডকায়ন। সেটার বেলা আমরা উদাহরণ দিতে পারি যেমন পতঙ্গ। পতঙ্গ বলতে আমরা কি বুঝি? আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর প্রাণীদেরকে মূলত আমরা বলি পতঙ্গ। আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস, ইনসেক্ট, ওই ইনসেক্টটা থেকে আসছে ইনসেক্ট। তাহলে পতঙ্গ, যেমন মনে করো ঘাসফড়িং। আর 3 নাম্বারটা হচ্ছে অখণ্ডায়িত। যেমন আমাদের বেলা তোমরা বলতে পারো স্যার আমাদের কি খণ্ডায়ন আছে? আমাদের মেরুদণ্ড কয়টা খণ্ড? 33টা কশেরুকা নিয়ে গঠিত। এগুলো কিন্তু একটা খণ্ড। এই জন্য আমাদের নটকটের মধ্যে কি আছে? খণ্ডায়ন আছে। কথা কি ক্লিয়ার? এরকম। তারপর অখণ্ডায়িত বলতে যাদের কোনো খণ্ডায়ন নাই, যেমন বুল কৃমি, ঝিনুক, তাদের কি খণ্ডায়ন আছে? নাই। এইগুলো একটা গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে আমরা এগুলো পেয়ে থাকি। তাহলে এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম, খণ্ডকায়ন, সমখণ্ডকায়ন, অসম খণ্ডকায়ন এবং অখণ্ডায়িত বা যাদের কোনো খণ্ডকায়ন বিহীন ইত্যাদি। এবার আমরা আরেকটা অংশে যাই, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে তল। তলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বুঝছো তো না? তলের মধ্যে আসি আমরা। প্লেন যেটাকে বলা হয় তল বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি একটা এটা একটা মাছ না? মাছ বুঝলে তো নাকি? ঠিক আছে। এখন খেয়াল করো, এই মাছটাকে আমরা যদি বিভিন্নভাবে কাটতে পারি, এইভাবে সেকশন করব, এইভাবে সেকশন করব, তাহলে দেখো আমরা সেকশনটা যদি করি, তাহলে আমি এই উপরে একটা অংশ, এটা একটা অংশ, এইটা একটা অংশ, এটা একটা অংশ, তাই না? আমরা ভাগ করতে পারি না? ভাগ হয়ে যায়। যেমন একটা অগ্র, একটা পশ্চাৎ, একটা পৃষ্ঠ, একটা অঙ্কীয়, একটা দুই পাশে হচ্ছে পার্শ্বীয়। কয়টা হয়ে গেল? ভাগ হয়ে গেল না? আসো আমরা একটু ধারাবাহিকভাবে এগুলো লিখি। 1 নাম্বার হচ্ছে কোনো একটা প্রাণীকে যে অঞ্চল বরাবর ডান বাম অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ। কি লিখছি দেখো, কথাগুলি একটু খেয়াল করো। ডান বাম অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, অঙ্কীয় এবং পৃষ্ঠীয়। তাহলে কি বলছি? কোন একটা প্রাণীকে যদি তার ডান বাম অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ বরাবর আমরা কি করি, তাকে
ভাগ করি, সমান দুইটা ভাগ করি, তাহলে তাকে বলা হচ্ছে তল। তাহলে আমি খেয়াল করো, এইভাবে যদি কাটি এই বরাবর অক্ষ বরাবর এইভাবে, তাহলে আমি এটাকে যদি বলি বাম, এটাকে বলি ডান, অথবা এটা ডান এটা বাম। আবার এই অংশটার এইটাকে মাথা যেহেতু সামনের দিকে, তাহলে এটা হচ্ছে অগ্র, এটা হচ্ছে পশ্চাৎ, এটা পৃষ্ঠ, এটা হচ্ছে অঙ্কীয়। তাহলে এভাবে আমরা ভাগ করে নিতে পারি। আসি আমরা ভাগগুলি যদি একটু দেখি। 1 নম্বর হচ্ছে মধ্যরেখীয় তল। মধ্যরেখীয় তল, তাহলে মধ্যরেখীয় তল, এখানে আমি একটা যোগ চিহ্নের মধ্যে এটাকে ফেলে দিয়েছি, খেয়াল করছো তোমরা? তাহলে মধ্যরেখীয় তল বলতে আমরা কোনটাকে বুঝাচ্ছি? অর্থাৎ যে তল দিয়ে কেন্দ্রীয়, পৃষ্ঠীয়, অঙ্কীয়, অক্ষ বরাবর তিনটা বিষয়, কেন্দ্রীয়, অঙ্কীয় ও পৃষ্ঠীয়, তাহলে যে তল বরাবর কেন্দ্রীয় এবং অঙ্কীয় এবং পৃষ্ঠীয় অক্ষ বরাবর দেহকে পার্শ্বীয়ভাবে, দেখো এর মাধ্যমে দেহকে আমরা কি করি, এই যে যোগের চিহ্নের মধ্যে আমি ফেলে দিলাম, কেন্দ্র বরাবর অঙ্কীয় এই পৃষ্ঠীয় এই বরাবর যদি আমি তাকে ভাগ করি, তাহলে আমি দুইটা তল পেয়ে যাই। কি কি? যেমন একটা হচ্ছে ডান এবং বাম অর্ধাংশে ভাগ করলে, যার কারণে এটা হচ্ছে ডান আর এটা হচ্ছে বাম। বুঝছেন তোমরা? দেখো তো যোগ চিহ্নটা, এটাকে আমি বলছি সেন্টার, কেন্দ্রীয়, অঙ্কীয়, এ হচ্ছে পৃষ্ঠীয়। বরাবর যদি আমরা কি করি, তাকে ছেদ করি, অথবা পার্শ্বীভাবে দেহকে পার্শ্বীভাবে ডান বাম অর্ধাংশে ভাগ করা যায়, তাহলে ওই যেই অংশটা দিয়ে আমরা করছি সেটাকে হচ্ছে মধ্যরেখীয় তল। ডান ও বাম অর্ধাংশে কি করতে পারি, আমরা ভাগ করি, তাহলে সেইটাকে আমরা বলছি, যেই তল বরাবর এটাকে ভাগ করলাম, তাহলে মধ্যরেখীয় তল কোনটা হবে? ডান বাম দুটো অংশ না? তাহলে এটাকে আমরা বলতে পারি মধ্যরেখীয় রেখা। ক্লিয়ার? এইটার কারণে আমরা দুটো অংশ ঠিক করলাম, আমি কেন্দ্র ঠিক করলাম কেন্দ্রীয়ভাবে, অঙ্কীয় কোনটা? এই যেমন আমার আমি তো একটা প্রাণী, তা আমার এটা হচ্ছে অঙ্কীয়। আমি যদি এই বরাবর অক্ষ বরাবর যদি রেখা কল্পনা করি, তাহলে আমাকে দুটো অংশ ভাগ করলো, এই যে ডান আর বাম, তাহলে এই বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে আমার মধ্যরেখীয়। তাহলে এই বরাবর দুটো অংশ টুকরা করলে এই পাশে যে তলটা হবে সেটা কি বলছি? মধ্যরেখীয় তল, তাই না? এই মধ্যরেখীয় তল বরাবরই আমরা এটাকে বলছি আমি অঙ্কীয়, আর আমার পিছন দিকটা বলছি পৃষ্ঠীয়। এইটি আমরা বলছি যে কেন্দ্রীয়, অঙ্কীয়, পৃষ্ঠীয় বরাবর যদি আমি ডান বাম অর্ধাংশে ভাগ করি, যেই অর্ধাংশে ভাগ করলাম, যেই বরাবর, সেটি হচ্ছে আমার মধ্যরেখীয় তল। ঠিক আছে? এবার আসো 2 নাম্বার, সম্মুখ তল খ। সম্মুখ তল, তাহলে সম্মুখ তল কোনটা দেখো তো? যে তল দিয়ে লম্বালম্বি অক্ষ বরাবর পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ভাগ করতে পারবো, পৃষ্ঠীয় ও যে তল বরাবর আমি তাকে কি করব, এই যে এটা খেয়াল করো, এইটা এই বরাবর, তাহলে এটা কি হবে? এটা পৃষ্ঠীয় আর এটা হচ্ছে অঙ্কীয়। তাহলে যে তল বরাবর আমি এটাকে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় বরাবর ভাগ করতে পারবো, তাহলে সেই তলটাকে বলবো সম্মুখ তল। ব্যাস। ক, অনুপ্রস্থ, যে তল দেহের মধ্যরেখে তারা সমকোণে, তাহলে সেটা কি হবে? সম্মুখ এবং পশ্চাৎ। এই যে দেখো, এই যে সমকোণে, তাহলে এটা কি? সম্মুখ, এটা কি? পশ্চাৎ। এই যে সমকোণে আমি ছেদ করছি বলেই তো এটাকে বলতেছি এটা সম্মুখ এবং এটা পশ্চাৎ। তাহলে যে তল বরাবর, এটাকে আমরা বলছি অনুপ্রস্থ তল। অনুপ্রস্থ তল কোনটা? এটা, বুঝছো? তাহলে এটা অক্ষের সমকোণে ছেদ হয়েছে, তাহলে ওই প্রান্তটাকে বলছি আমরা সম্মুখ, এবং যে তল বরাবর আমি ছেদ করলে দুইটা অংশ পাবো, কি পাবো? সম্মুখ এবং পশ্চাৎ। সম্মুখ ও পশ্চাৎ। দেখো, এই ক্লুগুলি তোমাদেরকে লিখে দিলাম, এগুলি মনে রাখলে তুমি ইজিতেই লিখতে পারবা। আশা করি এগুলো বাসায় একবার পড়ে নিবা, আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা একটা প্রাণীকে তার এরকম তলগুলি, যে তলগুলি আমরা পাই, এই অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, মধ্যরেখীয়, প্রান্তীয়, সম্মুখ, এই সমস্ত তলে আমরা ভাগ করলাম। প্রাণীদের 3 ধরনের তল দেখা যায়। তলগুলির মধ্যে একটা হচ্ছে মধ্যরেখীয় তল,
আরেকটা হচ্ছে সম্মুক্ত, আরেকটা হচ্ছে অনুপস্থিত। এবার আসি সেলম। আচ্ছা, দেখা যায় না কেন? এখন দেখা যায় বোর্ড দেখা যায় না? আচ্ছা, দেখা যেত। আচ্ছা, এবার আসি আমরা সিলুম। সাধারণত সিলুম বলতে আমরা কথা শুন, সাধারণ বলছি আমি। সিলুম বলতে দেহ গহ্বরকে বোঝায়, গহ্বর ফাঁকা স্থান। কিন্তু আমরা সিলুমের প্রকৃত সংজ্ঞাটা যদি আমরা জানি, আমরা জানি এরকম যে আমি এখন 3টা ছবি আগে আঁকি তোমাদেরকে দেখাই। এই একটা, এটা হচ্ছে দেহ প্রাচীর, আর এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের মধ্যে কিন্তু সিলম থাকে, দ্বিস্তরীতে থাকে না। ত্রিস্তরী বেলা কি থাকে? সিলেন্টেরন। দ্বিস্তরী বেলা থাকে হচ্ছে সিলেন্টেরন, আর এখানে সেলম। এক, আমি এখানে 3টা চিত্র আঁকলাম। একটা হচ্ছে পি কিউ আর। এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন হয়। কিভাবে হয় আমি এটা পরে বলতেছি, আগে তুমি চিত্রটা দেখো। এখানে এটা কোষ দ্বারা ভরাট। তাহলে দেখো, এটা হচ্ছে দেহ প্রাচীর, আর এটা হচ্ছে পৌষ্টিক নালীর প্রাচীর। তাহলে একটা হচ্ছে দেহ প্রাচীর, আর একটা হচ্ছে পৌষ্টিক নালীর প্রাচীর। তাহলে দুই প্রাচীরের মাঝখানে ফাঁকা স্থানটা আছে। এইটা ধরো আমরা সাধারণত বলি আর কি প্যারেন্টেমা কোষ, কোষ দ্বারা ভরাট। এটা কোষ, এগুলি কোষ। কি কোষ? প্যারেন্টেমা জাতীয় কোষ থাকে, যে উদ্ভিদের মধ্যে, প্রাণীর মধ্যে থাকে। হ্যাঁ, প্ল্যাটিয়াল মিনথেস পর্বের প্রাণীদের বেলা আমরা দেখি এরকম কিছু কোষ দ্বারা থাকে। এবার খেয়াল করো, এইটা কিন্তু পুরোটা ফাঁকা। তাহলে এইটা হচ্ছে তার দেহ প্রাচীর, আর এটা হচ্ছে পৌষ্টিকের প্রাচীর। তাহলে মধ্যবর্তী ফাঁকা জায়গা। আর এটা হচ্ছে দেহ প্রাচীর, আর এটা পৌষ্টিক নালীর প্রাচীর। আর এখানে এই যে এটা হচ্ছে ভ্রূণের মেজোডার্ম থেকে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা। এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা, পেরিটোনিয়াম পর্দা। কি বলছে খেয়াল করো। তাহলে পি কিউ আর আমরা বলছি, আমি কিন্তু সংজ্ঞাটা এখনো বলি নাই। দেহ প্রাচীর এবং পৌষ্টিক প্রাচীরে মধ্যবর্তী ফাঁকা স্থানটি ভ্রূণের মেজোডার্ম থেকে, ভ্রূণের 3টি স্তর, একটোডার্ম, মেজোডার্ম, অ্যান্ডোডার্ম। মেজোডার্ম থেকে সৃষ্ট পর্দা দ্বারা যদি আবৃত থাকে, তাহলে সেই গহ্বরটাকে আমরা কি বলি? সিলম। মূলত এটি হচ্ছে প্রকৃত সিলম। এখন দেখা যায়। আচ্ছা, তাহলে আমি কি বলছি, দেহ প্রাচীর এবং পৌষ্টিক প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাহলে সেটাকে আমরা বলছি। তাহলে কি ছিলাম? এটা প্রকৃত সিলম। কথা বুঝো, এটা হচ্ছে প্রকৃত সিলম। তাহলে যে সমস্ত প্রাণীদের মধ্যে এরকম সিলম থাকবে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? তাহলে এটাকে আমরা বলি ইউ সিলম। মনে করো কথাটা হচ্ছে এরকম, ইউ সিলম। ঠিক আছে? যে সমস্ত প্রাণীদের মধ্যে এই সিলমটা থাকবে তাদের কি বলা হবে? ইউ সিলোমেট। তাহলে এই ধরনের সিলমকে আমরা বলছি ইউ সিলম, প্রকৃত সিলম। ইউ মানে গুড। ইউ শব্দের অর্থ হচ্ছে গুড, ট্রু। ইউ সিলম, প্রকৃত সিলম। হ্যাঁ, তাহলে
কাজের বেলা আমরা দেখি, আমরা সাধারণত যেটা দেখি যে মোলাস্কা থেকে শুরু করে, এই মোলাস্কা থেকে শুরু করে একেবারে কর্ডাটা পর্যন্ত দু একটা ব্যতিক্রম ছাড়া এরা সবাই হচ্ছে ইউসেলোমেট। এবার আসো পিতে আসো, কিউটা একটু পরে আসে, লেখা হয়েছে? আচ্ছা লেখে নাও। এবার আসি আমরা এই ক্ষেত্রে, দেখো পি এর বেলা এসে আমরা দেখি যে এদের দেহপ্রাচীর প্রশ্ননালীর প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানটা কোনো পর্দা দ্বারা ঢাকা আছে কিনা? নাই। কোনো পর্দা আছে? নাই। অর্থাৎ যেহেতু পর্দা দ্বারা ঢাকা নাই, তাহলে তারটা কি কোনো ফাঁকা স্থান নাই, কোষ দ্বারা না ভরাট। কি কোষ দ্বারা ভরাট, এইটাকে আমরা বলছি। তাহলে ফাঁকা স্থান আছে? নাই। তাহলে এটা হবে এ সেলো। এ মানে নাই, এ এ সেলো। তাহলে যাদের মধ্যে না তারা হচ্ছে এ সেলোমেট। এ সেলোমেট। তাহলে এ সেলোমেট কারা? পরিফেরা, পরিফেরা, তারপর হচ্ছে নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। এই আমরা বলছি সিলোমটা হচ্ছে এ সিলোম, আর এটা হচ্ছে যে প্রাণীদেরকে বলা হবে এ সিলোমেট। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, মার্কস পড়ো। এবার আসি আমরা এ সিলোম, এ সিলো, ইউ সিলোমেট। এবার এইটা কি হবে বলো তো? এটা তো কোষ দ্বারা ঢাকা, আর এখানে তো কোনো পর্দাও নাই, কোষ দ্বারা ভরাটও নাই। তাহলে এটা কি? এটাকে বলছি আমরা নকল সিলোম। নকল মানে সিডু সিলোম। সিডু, সিডু মানে মিথ্যা বা নকল, সিডু সিলোম। তাহলে যে সমস্ত প্রাণীদের বেলায় থাকে তাদেরকে আমরা কি বলি? সিডু সিলোমেট। বুঝছো বিষয়টা? এটা আমাদের যে প্রধান পর্বগুলি আছে এর মধ্যে নেমাটোডা একটা পর্বই আছে, এটা হচ্ছে সিডু সিলোমেট, নেমাটোডা। তাহলে আমরা এখন দেখো, তোমাকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কি হতে পারে এরকম, যে আমরা যদি বলি যে একটা হচ্ছে ফিতাকৃমি, ফিতাকৃমি, আর একটা ধরো আমরা রোটিফায়ার বলতে পারি। এখানে নেমাটোডা আছে, রোটিফায়ার আছে, তারপর ধরো এরকম দিয়ে দিল রোটিফায়ার, মাইনর ফাইল আর কি, একটা প্রাণী। আরেকটা হচ্ছে ধরো পাখি। যদি তোমাকে বলা হলো যে এখানে তিনটি প্রাণীর নাম দেওয়া আছে, ফিতাকৃমি, রোটিফায়ার এবং পাখি। রোটিফায়ার অথবা আমরা পরিচিত একটা দিই, গোলকৃমি দিয়ে দিই, যেগুলো পরিচিত এগুলি দিয়ে তিনটা প্রাণীর নাম দেওয়া আছে, দিয়ে বললো তাদের দেহের ভিতরে যে বিবর বা গহ্বর আছে, সেই গহ্বরের উপর ভিত্তি করে তাদের শ্রেণীবিন্যাস করে। ভালো না? সে কোন শ্রেণীবিন্যাস করতে পারে? এ হচ্ছে এ সিলোমেট, এটা হচ্ছে সিডু সিলোমেট, আর এটা হচ্ছে ইউ সিলোমেট। এরকম প্রাণীর নাম দেওয়া থাকে, দিয়ে বললো উদ্দীপকে প্রদত্ত উদ্দীপকে যা দেওয়া আছে তাদেরকে তাদের দেহ গহ্বরের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করে। আচ্ছা, আমরা এবার আসি নটোকট। লেখা আছে সবাই? এবার পরবর্তী অংশে যায়।
সেটা হচ্ছে নটকর। নটকরটা কি? আমরা কর্টা পর্বের প্রাণীদের তিনটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানি ভ্রূণীয় দশায় পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর স্থিতিস্থাপক লম্বা নটকর থাকে। দণ্ডের মধ্যে একটি অংশ থাকে, এইটা হচ্ছে ধরো নিরেট, একেবারে নিরেট এবং বহু খণ্ড বিশিষ্ট, আর তার উপর থাকে হচ্ছে ফাঁপা। এই ফাঁপা যেটা থাকে সেটা হচ্ছে স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড, এটাকে আমরা বলি নার্ভ কর্ড, আর এটা হচ্ছে নটকর। এবং প্রশ্ন হচ্ছে নটকর কাকে বলে? আমরা কি বলছি? দেহপৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট স্থিতিস্থাপক, মাথা থেকে লেজ পর্যন্ত বলতে গেলে শেষ প্রান্ত পর্যন্ত দণ্ড থাকে, সেই দণ্ডটিকে বলা হচ্ছে নটকর। তাহলে যাদের এই নটকর থাকে তারা হচ্ছে কর্ডেট, আর যাদের নটকর থাকে না তারা হচ্ছে নন কর্ডেট। তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন কর্ডেট আর একটা হচ্ছে কর্ডেট। নন কর্ডেট, তাহলে নন কর্ডেট কারা? ওই যে আমরা প্রধান পর্বগুলি করছি, সেই পর্বগুলি কয়টা ছিল? মেজর পর্ব কয়টা? 9টা। 9টার মধ্যে আমরা যদি বলি এক থেকে পর্বগুলি পরিফেরা থেকে শুরু করে একানো ডারমাটা পর্যন্ত, একানো ডারমাটা পর্যন্ত যারা আছে তারা হচ্ছে নন কর্ডেট। আর কর্ডেট কারা? কর্ডা পর্বের প্রাণীরা। এবং কর্ডেটাদের মধ্যে আবার দুই ধরনের আছে, মেরুদণ্ডী কর্ডেট, অমেরুদণ্ডী কর্ডেট। সেটা আমরা পরে আলোচনা করব, যখন আমরা কর্ডেট করব তখন কর্ডেটা। এবার আসি পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। পৌষ্টিক নালী, তোমরা জানো পরিপাকতন্ত্র দুইটা অংশ, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তন্ত্র আর তন্ত্রটাই দুইটা অংশ, পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি। তাহলে নালীর মধ্যে আমরা জানি যে কারোর নালী আছে, কারোর নালী নাই। এটা লেখা হচ্ছে নাকি? এটা লেখে নাও। বোর্ডে প্রশ্নটা আসছে, কয়েকবারই আসে, নটকর কাকে বলে? এটা দুর্ভাগ্য, অনেকের খাতা আমরা দেখি সুন্দর আনসার পাই না। ভাইকে কি নির্মম পরিবেশ দেখো, এইটা থাকে হচ্ছে নিরেট আর এটা থাকে ফাঁপা। যখন প্রাপ্তবয়স্ক কি হয়, সে এই নিরেটের ভিতরে ফাঁপাটা ঢুকে যায়। এই যে আমাদের সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্ক, ব্রেন যেটা, এইটা এই নটকরের ভিতরে কি করে সুরক্ষিত থাকে। এইটা তো সামনে দিকে আমাদের ব্রেন বক্স, করটিকা, ক্র্যানিয়াম গঠন করে। আর মেরুদণ্ডটার ভিতরে যে ছিদ্র থাকে, ভার্টিকাল ফোরামেন, এগুলির মধ্যে অবস্থান করে আর কি এই সুষুম্না কাণ্ডটা। এই নটকর, এই নার্ভকটটা নটকটের মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে ফাঁপা আর এটা হচ্ছে নিরেট। বলছি ভাইকে কি নির্মম করিয়ে, হ্যাঁ সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড। এবার হচ্ছে পৌষ্টিক নালী, যাদের আছে তাদেরকে কি বলা হবে? যাদের নাই তারা হচ্ছে প্যারাজোয়া। প্যারাজোয়া যাদের নাই, তাহলে পৌষ্টিক নালী নাই কারা? পরিফেরা। এই পরিফেরা হচ্ছে প্যারাজোয়া আর অ্যান্টারোজোয়া। মানে যাদের পৌষ্টিক নালী আছে, বিশেষ করে নিডারিয়া থেকে শুরু করে একেবারে কর্ডাটা পর্যন্ত তারা সবাই হচ্ছে অ্যান্টারোজোয়া। আমরা আজকে ক্লিভেজটা পড়ে দেব, বুঝছো?
আসি আমরা ক্লিভেজটা আলোচনা করি। ক্লিভেজ আসলে খুব একটা জটিল প্রক্রিয়া। এটা ভ্রূণীয় দশায় এমব্রায়োলজিতে আলোচনা হয়। বিশেষ করে ক্লিভেজ বলতে আমরা কি বুঝি? সাধারণত দুটি জননকোষ মিলে কি সৃষ্টি হয়? জাইগোট, তাই না? এই জাইগোটে মাইটোসিস বিভাজন কি বলি আমরা? ক্লিভেজ। জাইগোটে কি হবে? মাইটোসিস বিভাজন। এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হবে ভ্রূণ। এই ভ্রূণের আগে যে বিভাজনগুলি ঘটে সেই বিভাজনটাকেই আমরা বলছি ক্লিভেজ। সাধারণত কুসুমের উপর ভিত্তি করে আর কি, যে সমস্ত ডিমের মধ্যে কুসুমের পরিমাণ বেশি থাকে আমরা বলি যে ক্লিভেজ বিশাল, একটা পুরো বড় একটা চ্যাপ্টার। হ্যাঁ, ভ্রূণোত্তর যে ঘটনাটা, ভ্রূণ উত্তর, মানে ভ্রূণের আগে ঘটনা। তাহলে এখানে আমরা সাধারণত দেখি যে ডিমের মধ্যে কুসুমের পরিমাণ বেশি। যে সমস্ত ডিমে কুসুমের পরিমাণ বেশি তাদেরকে কি বলা হয়? মেগালেসিথাল। যাদের মধ্যে কম থাকে তাদেরকে বলা হয় মাইক্রোলেসিথাল। মেগা মানে বেশি, মাইক্রো মানে কম। যেমন হাঁস, মুরগির ডিম, এতে প্রচুর পরিমাণে কুসুম থাকে, এগুলো হচ্ছে মেগা। আর মানুষ বা একটু ডারমাটোফাইল প্রাণীদের ডিমের কুসুম পরিমাণ খুবই কম, এগুলো হচ্ছে মাইক্রোলেসিথাল বা না থাকলে এলেসিথাল। দেখ সেগুলো পরে আসি। তাহলে আমি বলছি ডিম বেশি কুসুম থাকলে এটা হচ্ছে ম্যাক্রোলেসিথাল, আর কম থাকলে সেটা হচ্ছে মাইক্রোলেসিথাল। বেশি কুসুম থাকলে, কম থাকলে আর নাই থাকলে এ লেসিথাল, যাদের নাই এরকম আর কি। তা আমরা বলছি যে ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে আমরা ক্লিভেজকে দুই ভাগে ভাগ করি, একটা সম্পূর্ণ ক্লিভেজ, আংশিক ক্লিভেজ। সম্পূর্ণ যে ক্লিভেজটা সম্পূর্ণ, সেটাকে আমরা বলি হলোপ্লাস্টিক ক্লিভেজ। যেমন হাইড্রা, মানুষ, তাদের বেলা আমরা এই ক্লিভেজটা দিই। আর একটা হচ্ছে আংশিক ক্লিভেজ, এটাকে বলছি আমরা মেরোপ্লাস্টিক ক্লিভেজ। এগুলো এখন কঠিন করে পড়া দরকার নাই, এগুলো এইভাবেই পড়বা, কারণ আমাদের সেন্টিমিটার ভিত্তিতে শুধু দেওয়া আছে। তো আংশিক মেরোপ্লাস্টিক ক্লিভেজ আমরা যখন রুই মাছ পড়বো, তারপরে মানবদের ভ্রূণের ধাপগুলি করতে যাবো, তখন সেখানে আমরা আলোচনা করবো এগুলো। আর ডিটেলস হাইড্রা, মানুষ, আর আংশিকটা হচ্ছে যেমন ঘাস ফড়িং, রুই মাছ, তাদের ক্ষেত্রে আমরা এই ক্লিভেজটা দেখি। তাহলে একটা হচ্ছে হলোপ্লাস্টিক ক্লিভেজ, আর একটা হচ্ছে মেরোপ্লাস্টিক। বুঝছো? এবার আরেকটা অংশ হচ্ছে এই যে আমরা সাধারণত ডিম দেখি, মানে বিশেষ করে ডিম কি একটা কোষ নাকি? ডিম কিন্তু একটা কোষ। কি কোষ? জনন কোষ। তার ডিমের এই প্রান্তটাতে কুসুম থাকে, দেখছো না, একটু প্রান্তের দিকে থাকে না? ওই অবস্থার উপর ভিত্তি করে আমরা ভাগ করি ট্যালোলেসিথাল, এগুলো আমরা পড়াবো পরে। ট্যালোলেসিথাল, ট্যালো মানে প্রান্ত, সেন্ট্রো সেন্টারে থাকে। যেমন পতঙ্গদের ডিমের মানে কুসুমের থাকে সেন্টারে, তাহলে সেন্ট্রোলেসিথাল, এটা প্রান্তের দিকে থাকে ট্যালোলেসিথাল। এখন এই কুসুমটা যেই দিকে থাকে প্রান্তটাকে বলা হচ্ছে অ্যানিম্যাল পোল, অ্যানিম্যাল মেরু, আর এটাকে বলা হয় ভেজিটাল মেরু। তাহলে ডিমের চওড়া প্রসারিত অংশ বলতে যেখানে কুসুমটা থাকে সেটাকে আমরা বলি অ্যানিম্যাল পোল বা মেরু, আর ওইটাকে বলছি আমরা ভেজিটাল মেরু। এবার আসো, এই যে আমরা বলছি যে মানে কুসুমের পরিমাণ উপর ভিত্তি করে আমরা দুই ধরনের ক্লিভেজ পাবো। একটা হচ্ছে হলোপ্লাস্টিক ক্লিভেজ, আর একটা হচ্ছে মানে এটা হলো সমান দুই ভাগে ভাগ হয়, 2, 4, 8, 16, 64। এ ব্যাপার এখানে কি হবে, প্রথম দুইটা ঠিক থাকে, 2, 4 হওয়ার পর তারপরে এরা অনুপ্রস্থ বিভাজন হতে থাকে, সেটা হচ্ছে মেরোপ্লাস্টিক। বুঝছো? এই দুইটা ক্লিভেজে আবার এইগুলি আবার একটু অন্য নামে চলে আসবে, আসতেছি আমরা সেটাকে বলছি। যেমন একটা হচ্ছে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর একটা হচ্ছে সর্পিল ক্লিভেজ। এটা লেখা হচ্ছে কিনা? বুঝছো?
এটা হচ্ছে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে আমরা এটাকে বললাম। আরেকটা হচ্ছে যে বিভাজন তলের উপর ভিত্তি করে, এটা ইম্পর্টেন্ট, বিভাজন তলের উপর। একটা হচ্ছে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় অরিও ক্লিভেজ, আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আরেকটা হচ্ছে সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ দেখো, প্রথমে আমরা আসি অরিও ক্লিভেজের বেলায়, একবার ইজি করে বলতেছি কথাগুলো। বিভাজন তলগুলো এখানে জাইগোট সরল অরিও এবং সুষমভাবে বিভক্ত হবে। অরিও ক্লিভেজের বেলায় কি হয়? অরিও ও সুষমভাবে, যেমন এই একটা কোষ, এই একটা কোষ, এইভাবে ধরো প্রথম দুইটা বিভাজন, একটা থেকে জাইগোটটা দুইটা, দুইটা থেকে চারটা, চারটার পরে কি হবে জানো? এইভাবে অরিও বিভাজনটা হয়, এইভাবে বিভাজনটা হয়ে থাকে। তাহলে বোঝা গেল কি সব তলে কিন্তু বিভাজনটা হচ্ছে সুষমভাবে। সুষম মানে কি 2 4 8 16 64, আর কি হবে এটা? স্যার এটা বুঝি নাই, মানে একটা থেকে তো চারটা হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, 8 থেকে 16, 16 থেকে 64, এইভাবে এরা হ্যাঁ আদিস স্যার। তাহলে অরিও ক্লিভেজের বেলায় আমরা বলছি যে এটা হচ্ছে অরিও ভাবে। অরিও ভাবে মানে কি? ওই যে আমরা বললাম অরিও মনে আছে, লম্বালম্বি ভাবে, এবং কয়টা? 2 এর বেশি। ঠিক এইটাও কিন্তু এভাবে বিভাজিত হতে থাকে, এবং তার তলে এইটা, যেমন অরিও ক্লিভেজটা আমরা আর্থ্রোপোডা করে প্রাণীদের বেলায় সবচেয়ে বেশি দেখি। লিখে দাও আর্থ্রোপোডা, উদাহরণটা আর্থ্রোপোডা। ওই প্রতিসাম্যতার সাথে কিন্তু একটা লিঙ্ক আছে, খেয়াল করার বিষয়টা। আর দ্বিপার্শ্বীয়টা কি হবে? সেখানে আমরা দেখি প্রথম দুইটা বিভাজন আগের মতোই হবে, দুইটা, একটা থেকে দুইটা, 2 থেকে 4, 4 থেকে এরকম হওয়ার পর সেখানে এসে আমরা দেখি অনুপ্রস্থভাবে ঘটবে। বুঝছেন কথাটা? মানে প্রথম দুইটা অরিওর মতো হবে, প্রথম দুটি অরিও বিভাজনের অনুরূপ, অরিও বিভাজনের কখন? প্রথম দুইটি, মানে প্রথম দুইটা অরিও বিভাজনের মতো হবে, হওয়ার পর সেটা হবে কি? অনুপ্রস্থভাবে বিভাজনটা হবে। বুঝছেন কথাটা? স্যার একটা কোশ্চেন করি, এই যে মনে করি এখানে তো হলো, হওয়ার পর এটা এইভাবে বিভাজন না হইয়া এখন এদিকে বাড়তে থাকবে মানে এটা রিসাইকেল হবে না? না, এইটা রিসাইকেল হবে না, এটা কি হবে? অনুপ্রস্থভাবে বাড়তে থাকবে, বিভাজনটা ঘটবে। এই ধরনের ক্লিভেজকে আমরা বলছি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। বিশেষ করে আমাদের করডা পড়ুর প্রাণীদের বেলায় আমরা এটা দেখি। এটা হচ্ছে করডাটা, করডাটা। আর সর্পিল ক্লিভেজটা কি হবে? এইটা, এই যে আমরা কিছুক্ষণ আগে ভেজিটাল পোলার, অ্যানিমাল পোলার কথা বলছি, এখানে এসে দেখো এদের বেলায় আমরা যেটা দেখি, প্রথম মানে বলছে যে অরিও এবং দ্বিপার্শ্বীর মতোই প্রথম দুইটা ক্লিভেজ মানে অরিও ক্লিভেজের মতো হবে, হওয়ার পর মানে চারটা হওয়ার পর এখানে কি হবে? আমরা যে কোষগুলি পাই এদেরকে কি ব্লাস্টোমিয়ার বলি না? ব্লাস্টোমিয়ার, মনে করো চারটা, 4 থেকে 8টা, 8টা থেকে 16, যেমন এরকম চারটা হলো, নিচে বড় বড় আরো 4টা হলো। কথাকে বুঝছো? এখন কি হবে? এই যে ব্লাস্টোমিয়ারগুলির মধ্যে আমরা বলছি কিছু ছোট কিছু বড় থাকবে। তাহলে এগুলি কি কেন এরকম হচ্ছে? এগুলি ধরো মানে মেরুতে, কোন মেরুতে? অ্যানিমেল মেরুতে শুরু হয়েছে বিভাজনটা। অ্যানিমেল মেরু থেকে কোথায় যায়? ভেজিটাল মেরুতে, ভেজিটাল মেরু থেকে আবার অ্যানিমেল মেরুতে চলে আসে, এইভাবে চলতে থাকে বিভাজনটা। এই কারণে এই ধরনের ক্লিভেজকে আমরা বলছি যে সর্পিল ক্লিভেজ। আমি আবার বলি কথাটা দেখো, যে প্রথম তিনটা বিভাজন সময় অ্যানিমেল পোলের ব্লাস্টোমিয়ার সময় ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ারগুলোর সাথে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে। তুমি দেখো না, এই যে এখান থেকে এটা ঘুরে আবার এটা এদিকে চলে আসবে, পরবর্তীতে ধরো এই বড়গুলি এদিকে চলে আসবে, এই আবার ছোটগুলি বড়গুলি চলে আসবে,
এইভাবে স্থান পরিবর্তন হতে হতে এইভাবে পরিবর্তন হতে তাদের দেহটা গঠিত। এটা বাড়ে না? স্বল্প লাগে, হ্যাঁ বাড়তে থাকে। বাড়তে থাকবে। এই ধরনের ক্লিপেজগুলি হচ্ছে বিশেষ করে আমাদের যাদের দেহটা লম্বা নলাকার, এনিডা, মোলাস্কা, তাদের বেলা আমরা এই ধরনের দেখি। কথা বুঝছো? যে পাখি, সরীসৃপ, মাছ এই ধরনের ক্লিপেজ পাওয়া যায়। পাখি, সরীসৃপ এগুলি কিন্তু আসলে জটিল প্রক্রিয়া। এগুলি ধরো শুধু তোমাদেরকে জানার জন্য দিয়েছে আর কি, ইন্টারমিডিয়েটের জন্য। অনার্সে আমাদের এগুলি একটা চ্যাপ্টারই থাকতো, বড় একটা চ্যাপ্টার, এই শুধু ক্লিভেজের উপর অনেক স্যার, সচিত্র। আমি তো এই যে এখানে তো 4টা হইছে। হুম। এরপরে আরো 4টা উপরে দিয়ে হবে। আবার হবে এরপরে আবার নিচে দিয়ে 4টা। 4টা, আবার তারপর এরকম। উপর দিয়ে 4টা। কিন্তু সমহার এভাবে বাড়তে থাকে। চক্রাকারে বাড়তে থাকবে। কথা ক্লিয়ার? এই ধরনের ক্লিপেজকে আমরা বলছি শর্টফিট ক্লিপেজ। তাহলে মোটামুটি ভাবে আমরা যে মানে সেমিনার ভিত্তিগুলি কমপ্লিট করলাম, বুঝছো নি? লাম্বার টিপ যাও।